হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গলের ফুড এসআই যে পরীক্ষা হয়, সেই ফুড এসআইয়ের পরীক্ষার অ্যাডমিট কার্ডের একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে 16 তারিখ এবং 17 তারিখ পরীক্ষা হবে ফুড এসআইয়ের। তো তার জন্য আমরা স্টুডেন্টদের কিছু প্র্যাকটিস করানোর জন্য এবং কিছু প্রবাবেল কোশ্চেন যে এরিয়াগুলো পিএসসি ফোকাস করে, সেই এরিয়াগুলোতে স্টুডেন্টরা কীভাবে ফোকাস করবে সেটা নিয়ে আমরা একটা মক টেস্ট সিরিজ আনতে চলেছি, যেখানে আমরা সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করছি। ফার্স্ট পার্টে থাকছে শুধুমাত্র জেনারেল স্টাডিজ, যেখানে থাকবে ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমি, পলিটি, এছাড়াও অন্যান্য যে স্ট্যাটিক সাবজেক্টগুলো সেগুলো থাকছে। আর থাকছে অ্যারিথমেটিক পার্ট। তো দুটো পার্ট, যেহেতু 50 এবং 50 নাম্বার ভাগ করা থাকে, তো 50 নাম্বার একদিন আমরা করব শুধুমাত্র স্ট্যাটিক, জিকে, জেনারেল স্টাডিজ পার্ট 1 যেটা জেনারেল স্টাডিজ এর উপরে, আর পার্ট 2 যেটা থাকছে ম্যাথ, সেটা সম্পূর্ণভাবে আমরা পরের দিনে করে থাকবো। এভাবে আমরা অল্টারনেটিভ ডেতে পুরো একটা মক টেস্টকে কভার করব। তো আজ আমি শুরু করছি পার্ট 1, যেটা পার্ট 1 থাকছে শুধুমাত্র জেনারেল স্টাডিজের উপরে। তো সেক্ষেত্রে আমি 50টা কোশ্চেন আজ রেখেছি। তো 50টা কোশ্চেন আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে যে অপশনগুলো আমরা পাবো এবং ফোকাসিং এরিয়া যেগুলো থাকছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন দেখে নিই কী আছে। ইতিহাস থেকে একটা কোশ্চেন, দি আর্লিয়েস্ট এভিডেন্স অফ ম্যান, মানুষের প্রথম এভিডেন্স পাওয়া গেছিল ভারতের কোন জায়গায়? 4টা অপশন দেওয়া আছে: নীলগিরি হিলস, শিবালিক হিলস, নাল্লামালা হিলস এবং নর্মদা ভ্যালি। এটা একটা খুবই বেসিক কোশ্চেন, যেটা আমরা ইতিহাস শুরুর সময় থেকেই এই ব্যাপারটা নিয়ে পড়ে থাকি। স্টোন এজ, প্রিহিস্টরিক পিরিয়ড যেগুলো আমরা বলে থাকি, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, এগুলো যখন আমরা পড়ছি তখন এই কোশ্চেনটা আমরা পেয়ে থাকি। তো এখানে আনসার হবে অপশন ডি, নর্মদা ভ্যালি। অর্থাৎ নর্মদা ভ্যালিতে প্রথম মানুষের যে বসবাস করে ভারতে তার ইতিহাস, এটা আমরা জানতে পারি নর্মদা ভ্যালি থেকে। দেখো এখানে আরও 3টে অপশন রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার পারপাসে দেয়। সেটা হচ্ছে নীলগিরি হিলস। নীলগিরি হিলস কী জন্য বিখ্যাত? এটা হিস্ট্রি রিলেটেড না হলেও জিওগ্রাফির ক্ষেত্রে অনেকটাই ইম্পর্ট্যান্ট। কারণ নীলগিরি হিলস আমরা জানি যে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট, এই দুটো পর্বতমালা নীলগিরিতে এসে মিলিত হয়। অর্থাৎ পিএসসি যদি কোশ্চেন দেয় দ্য কনফ্লুয়েন্স অফ ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, অথবা দ্য ইস্টার্ন ঘাট অর ওয়েস্টার্ন ঘাট মিটস অ্যাট, সেক্ষেত্রে 4টা অপশন যদি দেয় তখন কিন্তু আনসার হবে নীলগিরি হিলস। এবার আসছি শিবালিক হিলস। শিবালিক হিলস কী জন্য বিখ্যাত? কারণ আমরা হিমালয়ের যে ভাগগুলো পড়ি, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়, তার মধ্যে কিন্তু যেটা শিবালিক হিমালয় হচ্ছে সবচেয়ে ইয়াংগেস্ট। ঠিক আছে, হিমালয়ের ভাগগুলোর মধ্যে সবচেয়ে ইয়াংগেস্ট হচ্ছে শিবালিক। তো এগুলো কিন্তু পরীক্ষার পারপাসেও ইম্পর্ট্যান্ট। সুতরাং বাকি যে অপশনগুলো রয়েছে এগুলোও কিন্তু একটু তোমরা ফোকাস করবে। 2 নম্বর কোশ্চেন, দ্য লার্জেস্ট সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে হরপ্পান সিভিলাইজেশনের সবচেয়ে বড় সাইট কোনটা? এখানে 4টা অপশন দেওয়া আছে: আলমগীরপুর, সুতকাজেন্ডার, লোথাল এবং রাখিগড়ি। খুবই একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, যেটার আনসার হবে রাখিগড়ি। অর্থাৎ রাখিগড়ি হচ্ছে ভারতের সবচেয়ে বড় হরপ্পান সিভিলাইজেশনের একটা সাইট। দেখো এর বাদে আরও 3টে সাইটের নাম এখানে উল্লেখ করা আছে। আলমগীরপুর, আলমগীরপুর হচ্ছে একটা ইস্টার্ন মোস্ট সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন, খুবই ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষাতে দেয় যে ইস্টার্ন মোস্ট সাইট কোনটা হরপ্পান সিভিলাইজেশনের, সেক্ষেত্রে আনসার হবে কিন্তু আলমগীরপুর। সুতকাজেন্ডার ঠিক একই হবে, এটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট এবং এটা একটা পোর্ট সিটি সুতকাজেন্ডার। এবং এটা কোন নদীর তীরে অবস্থিত? আনসার হবে রিভার দাস্ত, DASHT, দাস্ত। সুতকাজেন্ডার কোন নদীর তীরে অবস্থিত? দাস্ত। বাকি যে সাইটগুলো রয়েছে হরপ্পান সিভিলাইজেশনের, সেগুলোটা কোন সাইট কোন দেশে অবস্থিত এবং ভারতের ক্ষেত্রে হলে কোন রাজ্যে অবস্থিত এবং তার সংলগ্ন নদী কোনটা, অর্থাৎ কোন নদীর তীরে সেটা গড়ে উঠেছিল, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। এরপর আসছে লোথাল। লোথাল কী জন্য বিখ্যাত? লোথাল হচ্ছে গুজরাটের একটা সাইট ভারতের, যেটা একটা পোর্ট সিটি। পরীক্ষাতে পিএসসি বিভিন্ন সময় এই কোশ্চেনটা দিয়েছে যে নেম এ ইন্দাস ভ্যালি সাইট হুইচ ইজ ফেমাস ফর এ পোর্টস সিটি, সেটা হচ্ছে তোমার লোথাল। তাহলে বাকি যে 3টে পয়েন্ট রয়েছে সেই 3টা পয়েন্টও কিন্তু আমাদের এক্সপ্লোর করতে হবে।
3 নম্বর কোশ্চেনে আসি, দ্য এক্সাপ্ট সত্যমেব জয়তে, এই টার্মটা খুবই ইম্পর্ট্যান্ট। সত্যমেব জয়তে ইজ টেকেন ফ্রম, যে সত্যমেব জয়তে এই কথাটা উপনিষদের, সরি এখানে উপনিষদ বলাটা ভুল, কারণ একটা 10th মন্ডল রয়েছে, এটা আমরা সকলেই জানি, এই জন্য বেরিয়ে যাচ্ছে মুখ থেকে হয়তো। সেটা যে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে, জবালা, মুন্ডক উপনিষদ, মৈত্রেয়নী এবং 10th মন্ডল অফ ঋগ্বেদা। আনসার হচ্ছে মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে এই সত্যমেব জয়তে কথাটা, যেটা আমরা প্রচুর ইউজ করি, সেটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এরপর বাকি যে অপশনগুলো রয়েছে, জবালা উপনিষদ, এটা কি জন্য বিখ্যাত? কারণ এখানে চতুর আশ্রম যে প্রথা আমরা পড়েছি, 4 আশ্রম, সেটা এখান থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, সেটা জবালা উপনিষদ থেকে নেওয়া হয়েছে। পরীক্ষার সময় দেয়, দ্য কনসেপ্ট অফ চতুর আশ্রম ওয়াজ টেকেন ফ্রম, ঠিক একইভাবে এটা হচ্ছে জবালা উপনিষদ। মৈত্রেয়নী উপনিষদ, এটা কি জন্য বিখ্যাত? এটা হচ্ছে দ্য ডক্ট্রিন অফ ত্রিমূর্তি। ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এদের নিয়ে আলোচনা করা হয়েছে এই মৈত্রেয়নী উপনিষদে। আর 10th মন্ডল অফ ঋগ্বেদ, এটা হচ্ছে ফেমাস পুরুষ সূক্ত থিওরি। এটা হচ্ছে পুরুষ সূক্ত থিওরি, যেটা আমরা সমাজে যে 4টা ভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেই 4টা ভাগ এখানে পেয়ে থাকি। ঠিক আছে, সুতরাং বাকি যে 3টা পয়েন্ট রয়েছে, এই 3টা পয়েন্টও কিন্তু পরীক্ষার পারপাসে অনেকটাই কাজে লাগবে। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ সেকুলারিজম, খুবই ইম্পর্ট্যান্ট, ওয়াজ ইনকর্পোরেটেড টু দ্য প্রিএম্বেল। প্রিএম্বেলে অ্যাড করা হয়েছিল কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? অর্থাৎ সেকুলারিজম, এই সেকুলার কথাটা কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল কোন সংবিধান অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 4টা অপশন দেওয়া আছে, 42nd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, 61st অ্যামেন্ডমেন্ট এবং 24th অ্যামেন্ডমেন্ট। এটা সঠিক আনসার হবে 42nd, আনসার অপশন এ, 42nd। এবার দেখো 42ndকে আরও কীভাবে আমরা ভাবতে পারি। 42ndকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এত বিপুল এই অ্যামেন্ডমেন্টে কনস্টিটিউশনকে চেঞ্জ করা হয়েছিল যে একে মিনি কনস্টিটিউশনও বলা হয়। বাকি যে পয়েন্টগুলো রয়েছে এই 42nd অ্যামেন্ডমেন্টে, সেটা কিন্তু তোমরা একটু ভালো করে বাড়িতে পড়ে নিও। এরপর হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট, এটা সেকেন্ড হয়ে গেছে, 4th হবে। 44th অ্যামেন্ডমেন্ট, এটা কি জন্য বিখ্যাত? কারণ 44th অ্যামেন্ডমেন্টে আমরা দেখি যে রাইট টু প্রপার্টি, অর্থাৎ আমাদের সম্পত্তির অধিকার, এটা আগে একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু বর্তমানে আমাদের 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটাকে তুলে দিয়ে একটা লিগ্যাল রাইটে পরিণত করা হয়েছে। তো এটা একটু মনে রাখবে যে রাইট টু প্রপার্টি ওয়াজ এলিমিনেটেড ফ্রম ফান্ডামেন্টাল রাইট বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেক্ষেত্রে আনসার হবে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং বর্তমানে রাইট টু প্রপার্টি এর স্ট্যাটাস কি? এটা একটা লিগ্যাল রাইট। এরপর আসি 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এতে কি হয়েছিল, যে আমরা জানি সকলে আমরা ভোট দিই এখন 18 বছর বয়স হলে, আগে সেটা ছিল 21 বছর। তো 21 বছর থেকে 18 বছর এই যে বয়সটা কমিয়ে আনা হলো, এটা হয়েছিল এই 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। আর বাকি ডিএ যেটা রয়েছে 24তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটাই কি হয়েছিল, এখানে প্রেসিডেন্ট না, ভারতের যে রাষ্ট্রপতি, উনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল যেগুলো আসছে সেটাতে সই করতে বাধ্য থাকবেন, এই একটা নির্দেশিকা এই 24th অ্যামেন্ডমেন্টে আনা হয়েছিল। তো এর বাইরেও আরও অনেক ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট আছে, ঠিক আছে, যেগুলো কিন্তু পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সেগুলো তোমাদের যে কনস্টিটিউশনের বই রয়েছে সেই বই থেকে ভালো করে একটু দেখে নিও, কারণ পরীক্ষা খুবই সামনে আমাদের চলে এসেছে। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ মহাবীর স্বামী ব্রন? মহাবীর স্বামী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, আনসার হবে কুন্দগ্রাম। কুন্দগ্রাম আনসার। এবার দেখো বাকি যে অপশনগুলো রয়েছে, পাটলিপুত্র। পাটলিপুত্র আমরা ইতিহাস যখনই পড়ি তখনই পাটলিপুত্র এই জিনিসটা আমাদের প্রতিটা পেজে হিস্ট্রি বইয়ে আসে। তো পাটলিপুত্র কে শহর তৈরি করেছিল? এই শহরটাকে কে তৈরি করেছিল? আমরা হরিজঙ্ক ডাইনেস্টি পড়বো, সেখানে দেবো উদয়ন, কিং উদয়ন
লাস্ট কিং অফ হরিজঙ্ক ডাইনেস্টি, উনি পাটলিপুত্র শহরটা তৈরি করেছিলেন। মগধ, আমরা যখন ষোড়শ মহাজন পদ পড়ব তখন দেখব যে বাকি যে মহাজন পদগুলো রয়েছে সেগুলোকে সবগুলোকে হারিয়ে লাস্ট পর্যন্ত ভিক্টোরিয়াস কে হয়েছিল, এই মগধ। আর হচ্ছে বৈশালী। বৈশালী কি জন্য ইম্পর্ট্যান্ট? বৈশালী হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল এটা বৈশালীতে হয়েছিল। এবার বুদ্ধিস্ট কাউন্সিলগুলোও কিন্তু পরীক্ষার পারপাসে খুবই কাজে লাগবে, কারণ এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই কোন বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল, কার সময়ে হয়েছিল, কে সভাপতি ছিল, কোন জায়গায় হয়েছিল, এগুলো কিন্তু দেয়। সেকেন্ডটা পাচ্ছি আমরা বৈশালী। তাহলে আমরা যদি বলি প্রথমটা কোথায় হয়েছিল, প্রথম হয়েছিল রাজগৃহ, সেকেন্ড বৈশালী, থার্ড হচ্ছে পাটলিপুত্র, এখানে থার্ডটা হয়েছিল থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। বুদ্ধিস্ট কাউন্সিল এটা হচ্ছে পাটলিপুত্রে হয়েছিল, এবং ফোর্থটা হয়েছিল কাশ্মীর, জলন্ধর। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরীক্ষার পারপাসে ইম্পর্ট্যান্ট। সুতরাং আমরা কোশ্চেন আনসার আলোচনা করছি ঠিকই, কিন্তু এর পাশাপাশি আমরা আরও দেখো নতুন ইনফরমেশন পাচ্ছি যে এই কোশ্চেনটা বাদ দিয়েও বাকি যে অপশনগুলো রয়েছে সেখান থেকে আমরা আরও কোশ্চেন নিজেরা তৈরি করছি, যেটা পিএসসি বিভিন্ন সময় তাদের পরীক্ষাতে দিয়েছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। তোমরা যদি দেখো তাহলে দেখবে এই সব যে টপিকসগুলো আমরা আলোচনা করছি এগুলো কিন্তু বিভিন্ন সময়ে এসেছে। সুতরাং তোমাদের রিভিশনের ক্ষেত্রে এটা অনেকটা কাজে লাগবে। নেক্সট কোশ্চেন, কুম্ভ মেলা অ্যাট নাসিক ইজ হেল্ড অন হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ব্যাঙ্ক? কুম্ভ মেলা নাসিকের এটা কোন রিভার ব্যাঙ্কের বা কোন নদীর তীরে হয়? চারটা অপশন দেওয়া আছে, তাপ্তি, নর্মদা, কয়না এবং গোদাবরী। আমরা যদি একটু জিকেতে স্ট্রং হই তাহলে দেখা যাবে যে নাসিক জায়গাটা, নাসিক শহরটা কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত, এবং আনসার এক্ষেত্রে ডি হবে, গোদাবরী রিভার। আর কুম্ভ মেলা নাসিক এটা কত বছর পর পর হয়? 12 বছর, প্রতি 12 বছর পর পর এটা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট ইন দ্য কেস অফ, অর্থাৎ কোন কেসে আমরা এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এটা পেয়ে থাকি? চারটা অপশন দেওয়া আছে, গোলকনাথ, মিনার্ভা মিল কেস, কেশবানন্দ ভারতী কেস এবং বেরুবাড়ি কেস। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কেস, এবং এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট হলো কি, কারণ কেশবানন্দ ভারতী উনি কয়েকদিন আগেই মারা গেছেন। ঠিক আছে, সুতরাং এটা এখন খুবই প্রাসঙ্গিক কোশ্চেন একটা। এটার আনসার কি? অপশন সি, কেশবানন্দ ভারতী কেস। এই কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট এই যে ডক্ট্রিনটা, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, এটা ইভলভ করেছিল। এবার যে বাকি কেসগুলো রয়েছে, অর্থাৎ গোলকনাথ কেস, গোলকনাথ কেসের ইম্পর্টেন্ট কি, যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে ফান্ডামেন্টাল যে রাইটগুলো রয়েছে এগুলো অ্যামেন্ড করা যাবে না। গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছিল। এবার হচ্ছে মিনার্ভা মিল কেস। মিনার্ভা মিল কেস এটা একটা ব্যালেন্স, মানে ফান্ডামেন্টাল রাইট আর হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি যেটা বলি, এই দুটোর মধ্যে ব্যালেন্স নিয়ে সমস্যা হচ্ছিল যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে মিনার্ভা মিল কেস ইম্পর্ট্যান্ট, এবং এই কেসে এই দুটো ব্যালেন্স নিয়ে একটা আলোচনা করা হয়েছে। লাস্ট হচ্ছে বেরুবাড়ি কেস। বেরুবাড়ি কেস কী জন্য ইম্পর্ট্যান্ট? এটা আমরা যখন প্রিএমবেলটা ভালো করে পড়েছি তখন দেখব যে বেরুবাড়ি কেসে বলেছিল যে প্রিএমবেল ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ বেরুবাড়ি কেসে এটা বলা ছিল যে প্রিএমবেল ভারতের কনস্টিটিউশনের একটা ইন্টিগ্রাল পার্ট নয়। সুতরাং বাকি কেসগুলো ইম্পর্ট্যান্ট। এবার এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো কেস রয়েছে। তোমরা যারা ডব্লিউবিসিএস দাও বা বিভিন্ন সময়, আমরা তো সব পরীক্ষায় মোটামুটি দিই, তখন দেখব কি যে এইসব কেস নিয়ে কিন্তু পিএসসি এখন বর্তমানে প্রচুর কোশ্চেন দিচ্ছে। লাস্ট যে 2022-এর ডব্লিউবিসিএস মেন পরীক্ষা হলো, সেখানে দেখি আমরা 10 থেকে 12টা কোশ্চেন যেটা সরাসরি এই কেসগুলো থেকে দিয়েছে, এবং খুব রিসেন্ট ওটা পরীক্ষা। সুতরাং কেসগুলো থেকে একটা কোশ্চেন আমরা আশা করতেই পারি। নেক্সট কোশ্চেনে আসি, একবারই ফ্ল্যাট কোশ্চেন, দ্য ক্যাপিটাল অফ হর্ষস এম্পায়ার, অর্থাৎ হর্ষবর্ধনের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? চারটা অপশন দেওয়া আছে, কনৌজ, পাটলিপুত্র, প্রয়াগ এবং থানেশ্বর। একবারে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এর আনসার হচ্ছে কনৌজ, অপশন এ। নেক্সট কোশ্চেন,
দ্য কেভস অ্যান্ড রক কাট টেম্পলস অ্যাট ইলোরা ওয়ার বিল্ড বাই। ইলোরার যে কেভগুলো এবং রক কাট টেম্পলগুলো আমরা দেখি, এটা কোন রাজারা তৈরি করেছিলেন? চারটা অপশন দেওয়া আছে, রাষ্ট্রকূট, গুপ্ত, হরিজঙ্কস অ্যান্ড নন্দস। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন যেটা পরীক্ষাতে দেয় এবং পিএসসিও বারবার এই কোশ্চেনটা পরীক্ষাতে দিয়েছে। এটার আনসার হবে অপশন এ, অর্থাৎ রাষ্ট্রকূটাস। রাষ্ট্রকূটাস। এবার বাকি যেগুলো রয়েছে এই সাম্রাজ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এদের রাজাদের নাম, রাজাদের ফেমাস কাজ, এগুলো কিন্তু তোমরা পরীক্ষার পারপাসে দুটো একবার রিভিশন দিয়ে দাও, কারণ এগুলো থেকেও আমরা কোশ্চেন আশা করতে পারি। 10 নম্বর কোশ্চেন, যে মিলিন্দ পানহো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। মিলিন্দ পানহো ইজ এ বুক দ্যাট ডেসক্রাইবস এ ডায়লগ বিটুইন মিয়ান্দার গ্রিক কিং মিয়ান্দার। মিয়ান্দারের সঙ্গে কার কনভারসেশন বা কার ডায়লগ, যেটা পরবর্তীকালে মিলিন্দ পানহো নামে পরিচিত হয়েছিল? চারজনের নাম দেওয়া আছে, নাগসেন, জীবক, অজাতশত্রু এবং অতীশ দীপঙ্কর। ঠিক আছে, এটার আনসার হবে নাগসেন, অপশন এ। নাগসেনের সঙ্গে মিয়ান্ডারের যে কনভারসেশন, সেটা পরবর্তীকালে মিলিন্দ পানহো নাম হয়েছিল। এবার বাকি রয়েছে জীবক। জীবক কি জন্য ইম্পর্ট্যান্ট? জীবক হচ্ছে বিম্বিসারের ফিজিশিয়ান ছিল এবং যিনি গৌতম বুদ্ধকে ট্রিটমেন্টও করেছিলেন, এই জীবক। এরপর আছে অজাতশত্রু। অজাতশত্রু আমরা যখন ষোড়শ মহাজন পদ পড়েছি তখন দেখব যে বিম্বিসারের পরে রাজা হচ্ছেন হরিজঙ্ক ডাইনেস্টির, তিনি হচ্ছেন অজাতশত্রু, যিনি তার বাবাকে মেরে রাজা হয়েছিলেন। তাকে কুনিক বলা হতো। মহাশিলাকণ্টক, রথমুসল এই দুটো অস্ত্রের তিনি সূচনা করেছিলেন এবং প্রথম বৌদ্ধ ধর্ম সম্মেলন সেটা অজাতশত্রুর সময়ে হয়েছিল। সুতরাং এরকমভাবে আমরা লিঙ্ক করে করে পড়তে হবে আমাদেরকে, যাতে একটা কোশ্চেন আমরা তো পড়ছি তার সঙ্গে বাকি অপশনগুলোর থেকে আমি কী লিঙ্ক খুঁজে পাচ্ছি, সেখান থেকে কী কী কোশ্চেন পরীক্ষাতে আসে বা কী কী কোশ্চেন প্রিভিয়াস ইয়ার পরীক্ষাতে, প্রিভিয়াস যে পিএসসি পরীক্ষাগুলো নিয়েছে সেখানে দিয়েছে, এগুলো কিন্তু আমাকে খুবই কেয়ারফুলি দেখতে হবে এবং তখনই আমরা কিন্তু একটা ভালো প্রিপারেশনের জায়গায় আসতে পারবো। 11 নম্বর কোশ্চেন, ইন সোনার উই ইউজ। সোনারে আমরা কি ইউজ করি? তো সোনার জানতে গেলে ফার্স্ট আমাকে জানতে হবে সোনারের ফুল ফর্ম কি, কারণ যেহেতু এক্ষেত্রে জিকের মানে ফুড এসআই বা যে পরীক্ষাগুলো রয়েছে যেখানে স্পেসিফিক্যালি কোনো স্ট্রং সিলেবাস বলা থাকে না, অর্থাৎ এখানে সিলেবাসটা যদি দেখো তোমার 50 নাম্বার হচ্ছে জেনারেল স্টাডিজ। এবার জেনারেল স্টাডিজের মধ্যে বলা আছে যে বেসিক জেনারেল কনসেপ্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এসব থেকে দেওয়া হবে। তো সেক্ষেত্রে একটা জিকে কিন্তু বড় ভূমিকা পালন করে। আর এইসব টার্মগুলো এদের বিভিন্ন সময় ফুল ফর্ম লিখতে দেয় যে এই অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্ম কি। তো সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড অ্যান্ড নেভিগেশনাল রেঞ্জিং। সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এটা হচ্ছে সোনারের ফুল ফর্ম। তো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আল্ট্রাসোনিক সাউন্ড। যারা নাবিকরা সমুদ্রে যান তারা এই সোনার দিয়েই নিচে হিমশৈল আছে কিনা, সাবমেরিন আছে কিনা এসব ডিটেক্ট করতে পারেন। ঠিক আছে, এটা ডিফেন্সে খুবই কাজে লাগে। পরের কোশ্চেন, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ বর্ডার উইথ 3 কান্ট্রিজ নেমলি নেপাল, ভুটান অ্যান্ড চায়না? পুরো ম্যাপ বেসড কোশ্চেন। নেপাল, ভুটান এবং চীন এই তিনটে দেশের সঙ্গে সীমানা জড়িয়ে আছে ভারতের একটা রাজ্যের নাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি এই অপশন ডিটাকে সিকিম, তো দেখব সিকিমের সঙ্গে কিন্তু আমরা নেপালেরও বর্ডার পাবো। কাঞ্চনজঙ্ঘা দিয়ে আমরা দেখতে পাবো যে নেপালের বর্ডার রয়েছে। ভুটান, ভুটানের বর্ডার, ভুটানের সঙ্গে সিকিম যুক্ত আছে এবং চীন, চীনের সঙ্গেও যুক্ত আছে। যারা আমরা নাথুলা পাস যাই সিকিমে ভ্রমণ করতে সে সময় কিন্তু আমরা চীনের বর্ডারটাকে দেখি। ঠিক আছে, তো অপশন হচ্ছে ডি। দেখো পুরো ম্যাপ বেসড কোশ্চেন, সেজন্য কিন্তু বাড়িতে ম্যাপ রাখাটা খুবই জরুরি, কারণ যারা প্রিপারেশন নিচ্ছে তারা ধরা হয় যে তারা দিনে অন্তত একবার ম্যাপটাকে দেখছে। ম্যাপ স্টাডি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভূগোলের ক্ষেত্রে এবং কনসেপ্ট কিন্তু ক্লিয়ার তখনই হবে যখন আমার ম্যাপ সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার থাকবে। একই আবার একটা ম্যাপ বেসড কোশ্চেন, কালাহারি ডিজার্ট, কালাহারি মরুভূমি এটা কোন জায়গায় আছে? চারটা অপশন দেওয়া হয়েছে, বোস্টোয়ানা, নামিবিয়া, জাইরে এবং জাম্বিয়া। আমরা যদি এটা ম্যাপে দেখি তাহলে দেখবো যে আফ্রিকার যে দক্ষিণ ভাগ, যেটা আমরা সাউথ আফ্রিকা বলি, সাউথ আফ্রিকার ঠিক একটু উপরেই কালাহারি ডিজার্ট আমরা দেখতে পাই। সেক্ষেত্রে এই দুটো দেশ অর্থাৎ বোস্টোয়ানা এবং নামিবিয়া
এই দুটো দেশ কিন্তু এই কালাহারি ডিজার্টকে কভার করে। সুতরাং অপশন হবে 1 আর 2 মিলিয়ে, অর্থাৎ এতে আছে অনলি 1, বিতে অনলি 2, সিতে 1 2। আনসার হবে অপশন সি। এগুলো কিন্তু সবই ইন্ডিকেটিভ, মানে কালাহারি ডিজার্ট বলছি মানে যে কালাহারি ডিজার্ট ইম্পর্টেন্ট সেটা নয়। আমাদেরকে রিসেন্ট যে ট্রেনগুলো হচ্ছে ইউক্রেন বা তোমার ইসরায়েল, এই সব জায়গাগুলো, এগুলো কোন জায়গা এবং কার কার সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ পরীক্ষার পারপাসে যেহেতু এটা রিসেন্ট টপিক্সের মধ্যে পড়ছে, এর কিন্তু পরীক্ষায় আসার প্রবণতা বেশি থাকবে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পাসেস ইজ লোকেটেড ইন উত্তরাখণ্ড? খুবই ইম্পর্টেন্ট টপিক্স এই পাস। ঠিক আছে, পরীক্ষাতে এই পাস নিয়ে 2-3টা কোশ্চেন মানে ডব্লিউসিএসে আমরা দেখে থাকি, আর এমনি জেনারেল পরীক্ষাতে মানে 1-2 কোশ্চেন আসেই। ঠিক আছে, তো সেই জন্য পাসগুলো দেখতে হবে। এখানে দেখো 4টে অপশন দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে জিলিপলা, এটা আমরা দেখতে পাই সিকিমে। সিপকিলা, নাথুলা, নাথুলা দেখি আমরা কোথায়, সিকিম। আর আছে লিপু লেক, এটা হচ্ছে উত্তরাখণ্ডে। আমরা চেয়েছিলাম উত্তরাখণ্ডে কোনটা, সেটা হচ্ছে এই লিপু লেক, অর্থাৎ অপশন বি। আর যেটা বাকি রইল সিপকিলা, এটা হচ্ছে হিমাচল প্রদেশে। সুতরাং এই পাসগুলো কিন্তু একটু ভালো করে আমাদের পড়তে হবে, কারণ পাসগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আমরা আশা করি, এবং আশা করি মানে প্রচুর কোশ্চেন পরীক্ষাতে কিন্তু পাস থেকে দেয়। নেক্সট কোশ্চেন, নেম দ্য প্লেস ইন ইন্ডিয়া হোয়ার বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আরবিয়ান সি অ্যান্ড ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর, অর্থাৎ বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর, এই 4টে অপশনের মধ্যে কোন জায়গায় মিশেছে। আমরা যে অপশনগুলো দেখি ভালো করে দেখো, লাস্ট অপশনটা আছে রামেশ্বরম। আমরা বিভিন্ন সময় ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ব্লগে দেখে থাকি যে রামেশ্বরম নিয়ে দেখানো হয়, কারণ কি বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের 3টে এই রামেশ্বরে মিলিত হয়েছে। ঠিক আছে, একটু আগে দেখবে আমি পড়েছিলাম যে ফার্স্ট যে কোশ্চেনটা, সেখানে দেখিয়েছিলাম নীলগিরি হিলস, ওর ইম্পর্টেন্স কি না, ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট এই দুটো রেঞ্জ আমার নীলগিরিতে মিলিত হচ্ছে। ঠিক একইভাবে এটাও যে রামেশ্বরমে আমার বে অফ বেঙ্গল, আরাবিয়ান সি এবং ইন্ডিয়ান ওশেন এই 3টে জলভাগ কিন্তু মিলিত হচ্ছে। নেক্সট কোশ্চেনে আসি, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমাদের যখন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠিত হলো, তারপরে পরই দেখি যে বিভিন্ন কমিটি গঠন করা হলো। ঠিক একইভাবে আমরা যখন দেখি অফিসের কার্যকলাপ, অর্থাৎ ব্লকে একজন হেড রয়েছেন, তার আন্ডারে অফিসাররা রয়েছে, তারা দায়িত্ব পালন করছে, ঠিক একইভাবে যখন কনস্টিটিউশন আমাদের রচনা করা হলো, তখন বিভিন্ন রকমের কমিটি গঠন করা হয়েছিল। তো পরীক্ষার পারপাসে কোন কমিটিতে কে হেড ছিলেন এগুলো কিন্তু দিয়ে থাকে। আর ড্রাফটিং কমিটি খুবই ইম্পর্ট্যান্ট একটা কমিটি ছিল। এর তো আমরা জানি চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, কিন্তু সেটা না দিয়ে দিয়েছে কি যে আরও বাকি 4 জনের নাম দিয়েছে যে এদের মধ্যে থেকে ওই কমিটিতে আরও কে কে ছিলেন। এন গোপালস্বামী, জওহরলাল নেহেরু, আলাদি কৃষ্ণস্বামী আয়ার এবং সর্দার প্যাটেল, 4টা দিয়েছে। এবার আমার থেকে এলিমিনেট করতে হবে কারা ছিল না আর কারা ছিল। দেখো জওহরলাল নেহেরুকে যদি দেখো, উনি কিন্তু ছিল না, আর সর্দার প্যাটেল উনিও ছিলেন না। এই দুজন ছিলেন, এন গোপালস্বামী ছিলেন এবং আলাদি কৃষ্ণস্বামী আয়ার ছিলেন, অর্থাৎ অপশন 1 এবং 3, 1 আর 3 আছে আমার অপশন সিতে। তাহলে কারেক্ট আনসার কি, অপশন সি। এবার আমরা যদি বলি জওহরলাল নেহেরু কোন কমিটিতে ছিলেন, উনি ছিলেন স্টিয়ারিং কমিটি, স্টিয়ারিং কমিটি। সর্দার প্যাটেল কোন কমিটিতে ছিলেন, উনি ফান্ডামেন্টাল রাইট সাব কমিটি, ফান্ডামেন্টাল রাইটের সাব কমিটিতে ছিলেন। আরেকটা ছিলেন প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটিতেও সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। এবার বাকি যে কমিটিগুলো রয়েছে, এই জাস্ট এই কয়েকটা কমিটি আমি এখানে জাস্ট প্রসঙ্গে এলো বলে বললাম, বাকি যে কমিটিগুলো রয়েছে ওগুলোও কিন্তু পরীক্ষার পারপাসে ইম্পর্ট্যান্ট। সুতরাং ওই কমিটিগুলোকে ভালো করে দেখবে, এবং যেহেতু কনস্টিটিউশন শুরু হচ্ছে আমাদের দেখবে বইয়ে যারা পড়ছি তাদের শুরু করছি কি যে একবারই বেসিক ড্রাফটিং কমিটি, এই কমিটি সেই কমিটিগুলোতে শুরু হচ্ছে। তাছাড়া কনস্টিটিউশন থেকে ইম্পর্ট্যান্ট আরও আছে যে কোন শিডিউলে কি আছে, কয়েকটা ইম্পর্ট্যান্ট আমার আর্টিকেল পড়ে রাখতে হবে। এছাড়া আর কি পড়তে হবে, যে কোন দেশের সংবিধান থেকে
কি কি আমাদের ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে, এগুলো ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলোর উপরেও কিন্তু আমরা ফোকাস করব। 17 নম্বর কোশ্চেন, আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হু ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা, যে আমাদের সংবিধানে জানি 6টা ফান্ডামেন্টাল রাইট আছে। তো ফান্ডামেন্টাল রাইট আমাদেরকে আমাদের কনস্টিটিউশন দিয়েছে, তো সেটা যদি কোনো কারণে ভায়োলেট হয় বা কেউ ইনফ্রিঞ্জ করছে, সেক্ষেত্রে আমাকে সেটা প্রোটেকশন দেবে কে? 4টে অপশন দেওয়া আছে, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট এবং ক্যাবিনেট। ঠিক আছে, তো আনসার হবে এটা অপশন সি, সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট হচ্ছে গ্যারেন্টার, যে আমাদের গার্জিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইট, যে আমাদের কিন্তু এগুলো থেকে মানে কোনো ইনফ্রিঞ্জমেন্ট বা ভায়োলেশন থেকে রক্ষা করতে পারে। 18 নম্বর কোশ্চেন, দ্য প্রেসিডেন্ট ক্যান বি ইমপিচড। অর্থাৎ প্রেসিডেন্টকে ইমপিচ করা যেতে পারে কি গ্রাউন্ড? দেখো গ্রাউন্ডটা ইম্পর্টেন্ট, গ্রাউন্ড অফ ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন। প্রেসিডেন্ট কনস্টিটিউশন ভায়োলেট করেছে, তার জন্য তাকে ইমপিচ করা হবে। এবং ইমপিচ কে করবে, অর্থাৎ তার পদ থেকে তাকে কে সরাতে পারবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য স্পিকার অফ দ্য লোকসভা, অথবা দ্য 2 হাউসেস অফ দ্য পার্লামেন্ট। অপশন কারেক্ট আনসার কি হবে? অপশন ডি, দ্য 2 হাউসেস অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের 2টা কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, এরাই রেজলিউশন পাস করবে এবং সেখানে প্রেসিডেন্টকে ইমপিচ করতে পারে। এবার প্রেসিডেন্ট যে ইমপিচ হচ্ছে, এটা আর্টিকেলের কোন ধারাতে হচ্ছে? কনস্টিটিউশনের কোন ধারায় হচ্ছে? 61, কনস্টিটিউশনের 61 আর্টিকেলে এই ইমপিচমেন্ট নিয়ে বলা আছে। ঠিক আছে, তো এই আর্টিকেলগুলো একটু ইম্পর্ট্যান্ট, একটা আর্টিকেল দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম হিন্দু রেট অফ গ্রোথ, অর্থাৎ হিন্দু গ্রোথ রেট, খুবই ফ্ল্যাট কোশ্চেন একটা। হিন্দু গ্রোথ রেট এই টার্মটা কে তৈরি করেছিল? হু কয়েন্ড দিস টার্ম? 4টে অপশন দেওয়া আছে, অমর্ত্য সেন, অভিজিৎ ব্যানার্জি, অ্যাডাম স্মিথ এবং রাজকৃষ্ণান। এটা আমরা সকলেই জানি, আনসার হচ্ছে রাজকৃষ্ণান, অপশন ডি। আর হিন্দু গ্রোথ রেট বলতে আমরা কি বুঝি? যে ভারতের গ্রোথ রেট মোটামুটি ওই 4%-এর আশেপাশে থাকে, 4%। তো এই গ্রোথ রেটটাকে বলা হয় হিন্দু রেট অফ গ্রোথ, আর এই টার্মটা তৈরি করেছিলেন রাজকৃষ্ণান। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকমের প্ল্যান আরও রয়েছে, কয়েকটা প্ল্যান যেগুলো সর্বোদয়া প্ল্যান, ভারতের প্রথম প্ল্যানিং কমিশন কত সালে তৈরি হয়, এই প্ল্যান সম্পর্কে কিছু একটা তোমাদের ইকোনমি যে বই রয়েছে, সেই ইকোনমি বই থেকে প্ল্যানগুলো সম্পর্কে একটু করে পড়ে রাখবে। এখান থেকে কিন্তু আমরা পরীক্ষাতে কোশ্চেন আশা করতে পারি। 20 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্যাক্স অর ডিউটি লেভিড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা অর্থাৎ কেন্দ্র সরকার দ্বারা লেভি করা হয় না কোনটা? এখানে 2টো অপশন রয়েছে, যেমন অপশন এ আর অপশন ডি, এই দুটোই কিন্তু হয় না। কোশ্চেনটা একটু ভুল রয়েছে। অপশন ডি টোল ট্যাক্স, অপশন এ ভ্যাট, এই দুটো কিন্তু স্টেট দিয়ে হয়। ঠিক আছে, তো বাকি যে ট্যাক্সগুলো রয়েছে কোনটা কোন সংস্থা অর্থাৎ কেন্দ্র না রাজ্য অথবা দুজনেই ইম্পোজ করে, এরকম কোনটা কোন ট্যাক্স রয়েছে সেগুলো কিন্তু একটু দেখে রাখবে, পরীক্ষাতে ট্যাক্সগুলো থেকেও কোশ্চেন আসে। তারপরে একটা ফ্ল্যাট কোশ্চেন, দ্য হেড অফিস অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের হেড অফিস কোথায়? 4টা অপশন দেওয়া আছে, খুবই সহজ কোশ্চেন, মুম্বাই, কলকাতা, দিল্লি, আহমেদাবাদ। এবার দেখো আমরা যদি একটু ভাবি যে ভারতের ইকোনমির ক্যাপিটাল বা অর্থনৈতিক রাজধানী ভারতের কোনটা, সেটা কিন্তু মুম্বাই। তো এনএসির হেড অফিসও কিন্তু মুম্বাইতে অবস্থিত, অপশন এ। নেক্সট হচ্ছে পারসেক। পারসেক ইজ দ্য ইউনিট অফ, পারসেক কিসের ইউনিট? 4টা অপশন দেওয়া আছে, ডিস্টেন্স, টাইম, লাইট ইন্টেন্সিটি এবং ম্যাগনেটিক ফোর্স। এই 4টার মধ্যে কোনটা পারসেকের ইউনিট? আমরা সকলে জানি যে এটা হচ্ছে ডিস্টেন্সের ইউনিট। এবং শুধু ডিস্টেন্সেরই নয়, যে ডিস্টেন্সের সবচেয়ে বড় ইউনিট হচ্ছে কিন্তু এই পারসেক। এবার ডিস্টেন্সের বড় ইউনিট আমরা জানলাম, এবার যদি একইভাবে বলা হয় যে ডিস্টেন্সের সবচেয়ে ছোট ইউনিট কোনটা, তাহলে কি হবে? ফার্মি। ফার্মি হচ্ছে ডিস্টেন্সের সবচেয়ে ছোট ইউনিট। তো ইউনিটগুলো আমাদের যে ফিজিক্স বই রয়েছে, ইউনিটগুলো একটু কিছু কিছু তোমরা চেক করে নাও, যাতে পরে যে পরীক্ষাটা আসছে সেখানে এই ইউনিটগুলো সম্পর্কে তোমরা একটু অবগত হতে পারো আগে থেকে। নেক্সট কোশ্চেন,
হু প্রোপাউন্ডেড দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। একেবারেই ছোট দিন থেকে আমরা এটা পড়ে আসছি যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, এটা এই ধারণাটা কে দিয়েছিলেন? অপশন এ আইজাক নিউটন, স্যার আইজাক নিউটন। নেক্সট কোশ্চেন, দ্য সেপারেশন অফ ক্রিম ফ্রম মিল্ক বাই চার্নিং ইজ ডিউ টু। অর্থাৎ দুধ থেকে আমরা ক্রিমকে যে আলাদা করছি সেটা কোন বলের দ্বারা হচ্ছে? এখানে তিনটা বল দেওয়া আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, কোহেসিভ ফোর্স, সেন্ট্রিফুগাল ফোর্স এবং নন অ্যাবাভ দিয়েছে। এখানে আনসার কোনটা? সেন্ট্রিফুগাল ফোর্স। এই সেন্ট্রিফুগাল ফোর্স এবং সেন্ট্রিপেটাল ফোর্স এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে। সেন্ট্রিফুগাল ফোর্স দিয়ে আর কি কি করা হয়? আমরা যখন মধু তৈরি করি, অর্থাৎ মোম থেকে মধু একসঙ্গে থাকে, তো সেটাকে আলাদা করার জন্য কিন্তু এই সেন্ট্রিফুগাল ফোর্স কাজে লাগানো হয়। সেন্ট্রিফুগাল ফোর্স বাইরের দিকে কাজ করে, এর অপোজিট হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, যেটা ভিতরের দিকে কাজ করে। ঠিক আছে, তো এই দুটো ফোর্স সম্পর্কেও কিন্তু একটু ভালো করে দেখে নাও, যাতে পরীক্ষার সময় আমাদের কনফিউশন না হয়। পরের কোশ্চেন, হোয়েন উই সি দ্য স্কাই ফ্রম এ প্লেন ইন হাই অল্টিটিউড। আমরা হাই অল্টিটিউড থেকে যদি আকাশকে দেখি তখন কি রকম আকাশের রং দেখাবে? চারটা অপশন দেওয়া আছে, ব্লু, ব্ল্যাক, হোয়াইট এবং রেড। এটা খুবই একটা কমন কোশ্চেন, যেটার আনসার হচ্ছে ব্ল্যাক। অর্থাৎ আমরা মহাকাশ থেকে বা খুব উপর থেকে যদি আকাশের দিকে তাকাই তাহলে আকাশকে কালো রঙের দেখাবে। পরের কোশ্চেন, দ্য ডপলার ইফেক্ট ইজ অ্যাপ্লিকেবল টু। ডপলার ইফেক্ট এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? তিনটে অপশন দেওয়া আছে, লাইট ওয়েভস, সাউন্ড ওয়েভস, স্পেস ওয়েভ এবং এ বি, অর্থাৎ লাইট এবং সাউন্ড এই দুটোর ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে অপশন হবে দুটোই, এ এবং বি দুটোর ক্ষেত্রে আমরা ডপলার ইফেক্ট দেখতে পাই, অর্থাৎ লাইট এবং সাউন্ড দুটোতেই ডপলার ইফেক্ট কাজ করে। হু ইজ ক্রেডিটেড ফর গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া। এই ভারতের গ্রিন রিভলিউশন, সেক্ষেত্রে আমরা কাকে ক্রেডিট দিয়ে থাকি? চারটা অপশন দেওয়া আছে, এম এস স্বামীনাথন, এম নিকলসন, আর এইচ হুইটটেকার এবং অ্যাডাম স্মিথ। এক্ষেত্রে আনসার হবে এম এস স্বামীনাথন। দেখো, এম এস স্বামীনাথন নিয়ে হয়তো আমরা গ্রিন রিভলিউশন সকলেই জানি, কিন্তু এটা এখন ইম্পর্ট্যান্ট একটা কারণে, কারণ আমরা কয়েকদিন আগে দেখলাম যে এম এস স্বামীনাথনকে ভারত সরকার ভারতরত্ন দেওয়ার নাম ঘোষণা করেছেন, অর্থাৎ উনি ভারতরত্ন পাবেন। তো সেক্ষেত্রেও কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে যে বর্তমানে ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হচ্ছে। তো এম এস স্বামীনাথন কিন্তু সেক্ষেত্রে আসবে। আর এর পাশাপাশি আমরা যদি দেখি যে রিভলিউশনের ক্ষেত্রে বাকি রিভলিউশন, হোয়াইট রিভলিউশন কী জন্য বিখ্যাত? এটা দুধ নিয়ে, মিল্ক প্রোডাকশন, এটা নিয়ে হোয়াইট রিভলিউশন। ব্লু যদি বলি, নীল রিভলিউশন, এটা কি নিয়ে? মাছ নিয়ে। ইয়েলো রিভলিউশন, অয়েল সিড নিয়ে হয়েছিল ইয়েলো রিভলিউশন। ব্ল্যাক রিভলিউশন, বায়োডিজেল, সিলভার রিভলিউশন, এগ, এরকম অনেক রিভলিউশন আছে যেগুলো কার সঙ্গে রিলেটেড সেটা পরীক্ষাতে দেয়। তো সেক্ষেত্রে বাকি যে রিভলিউশনগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু তোমরা দেখে নাও, কারণ আমাদের পরীক্ষা হয়তো আর বেশি দেরি নেই, 15 থেকে 20 দিন আছে। সেই জন্য যেটুকু আমরা নিজেদের আয়ত্তে আনতে পারি সেটাই আমাদের লাভ। বা যারা হয়তো পরীক্ষা দেবে না তাদের ক্ষেত্রে এই যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো আলোচনা করলে অনেকটা প্রিপারেশনটা নিজের নিতে সুবিধা হবে। তো সেটাও একটু প্র্যাকটিস হিসেবে আমাদের নিতে হবে, যে প্র্যাকটিস হচ্ছে এটা ভেবেই এই কোশ্চেনগুলো আলোচনা করতে হবে। হুইচ হিউম্যান অ্যাক্টিভিটি ইজ মোস্ট এফেক্টেড বাই ক্লাইমেট। অর্থাৎ ক্লাইমেটের দ্বারা এই যে চারটে অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোনটা হয়? ফিশিং হয়, মাইনিং হয়, ম্যানুফ্যাকচারিং না ফার্মিং? অবশ্যই যে ক্লাইমেটের উপর সবচেয়ে বেশি নির্ভর করে কি? ফার্মিং। ক্লাইমেট যদি আমাদের খারাপ থাকে তাহলে ফার্মিং খারাপ হবে, ক্লাইমেট যদি খুব ভালো হয় তাহলে আমাদের ফার্মিং ভালো হবে। আনসার কি হবে এক্ষেত্রে? অপশন ডি, ফার্মিং। নেক্সট কোশ্চেন, মন্ট্রিল প্রোটোকল ইজ রিলেটেড টু। মন্ট্রিল প্রোটোকল এটা কার সঙ্গে রিলেটেড? এবার ফার্স্ট আমাদের জানতে হবে যে মন্ট্রিল শহরটা কোথায়। আমরা যদি দেখি মন্ট্রিল শহর হচ্ছে কানাডাতে। আর মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1987।
এটা স্বাক্ষর হয়েছিল মেনলি ওজন লেয়ার ডিপ্লিশন এটা নিয়ে ওজন। দেখো অনেকগুলো এরকম প্রোটোকল আমরা পাবো, মন্ট্রিল প্রোটোকল, নিয়োগা প্রোটোকল, আর অনেক আছে যে প্রোটোকলগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং পরিবেশ দূষণ অর্থাৎ ইভিএসের যে চ্যাপ্টারগুলো রয়েছে পরিবেশ দূষণ নিয়ে, সেখানে কিন্তু এই প্রোটোকলগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে। ওই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বে। আর এক্ষেত্রে যে অপশানগুলো দেওয়া রয়েছে মন্ট্রিল প্রোটোকলে, হোয়াইট লায়ন, ক্লোরোফ্লোরোকার্বন, ওয়াটার পলিউশন আর এগ্রিকালচার। দেখো আমরা প্রথমেই বলেছি যে মন্ট্রিল প্রোটোকল হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লিশন এটা নিয়ে এই প্রোটোকলটা হয়েছিল। আর ক্লোরোফ্লোরোকার্বন যেটা হচ্ছে ওজোন লেয়ার ধ্বংস করার সবচেয়ে বড় উপাদান। সুতরাং আনসার হবে এখানে অপশন বি। নেক্সট কোশ্চেন, একবারই ফ্ল্যাট কোশ্চেন। সিলেক্ট দ্য স্টেট ফ্রম অ্যামংস্ট দ্য ফলোয়িং উইথ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়াইল্ড স্যাংচুয়ারিজ। অর্থাৎ সবচেয়ে বেশি স্যাংচুয়ারিজ পাওয়া যায় ভারতের কোন রাজ্যগুলোর মধ্যে? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। আমরা যদি একটু ডিপলি ভাবি যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি, তার সবচেয়ে বেশি বন কিন্তু পাবো আমরা এই এমপিতে, মধ্যপ্রদেশ। সুতরাং এক্ষেত্রেও আনসারটাও হবে অপশন সি অর্থাৎ মধ্যপ্রদেশ। স্যাংচুয়ারি এবং ওয়াইল্ড লাইফ যেগুলো ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। মানে পরীক্ষাতে তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ কোথায় কোথায় আছে বা ন্যাশনাল পার্ক কোথায় আছে এগুলো দেবে না, পিএসসি এটা কোনোদিন করবে না, অর্থাৎ এগুলো দেবেই। সুতরাং যে লিস্টটা আছে বা রাজ্য ধরে ধরে আমরা লিস্ট পারলে ম্যাপ পয়েন্টিং করে করে করবো, সেটা এই কদিনের মধ্যে তোমরা একটু বানিয়ে নাও এবং একটু রিভিশন দাও যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ এবং ন্যাশনাল পার্কগুলো সেগুলো কোন জায়গায় রয়েছে সেটা একটু দেখে নাও। আবার একটা ইতিহাসের কোশ্চেন, হু রোট হুমায়ুন নামা? হুমায়ুন নামা কে রচনা করেছিল? চারটা অপশন দেওয়া আছে, বাবর, হুমায়ুন, গুলবদন বেগম এবং জাহাঙ্গীর। একবারই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এর আনসার কি? অপশন সি গুলবদন বেগম। এই গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন। পরের কোশ্চেন, মহাবলীপুরম ওয়াজ এ পোর্ট সিটি অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টিজ? অর্থাৎ এই ডাইনেস্টিগুলোর মধ্যে কোনটায় মহাবলীপুরমের একটা পোর্ট সিটি হিসাবে ছিল? এক্ষেত্রে অপশন হবে অপশন বি, পল্লবদের। ঠিক আছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এগুলো, এগুলো পরীক্ষাতে বিভিন্ন সময় দিয়েছে, এগুলো একটু তোমরা খেয়াল রাখবে। পরের কোশ্চেন, হুইচ বেদা ইজ সামটাইমস কল্ড বেদা অফ ম্যাজিক্যাল ফর্মুলাস? অর্থাৎ ম্যাজিক, ম্যাজিক নিয়ে কোন বেদে আলোচনা করা হয়েছে? আমরা আমাদের যে ক্লাস হয় সেখানে আমরা বিভিন্ন সময় এটা আলোচনা করেছি যে বেদ সম্পর্কে কোন বেদে কি আছে। ঋগ্বেদ, ঋগ্বেদে আমার মন্ত্র আছে হাইমস। সামবেদ, সামবেদে হচ্ছে মিউজিক। যজুর্বেদ, এখানে স্যাক্রিফাইস, রিচুয়ালস এসব নিয়ে বলা হয়েছে। আর অথর্ববেদ, সেখানে ম্যাজিক, ম্যাজিক এসব নিয়ে বলা হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি অপশন বলিয়ে দিলাম যে অথর্ববেদ, এখানে ম্যাজিক আছে। অপশন হচ্ছে এ, অথর্ববেদ। অর্থাৎ অথর্ববেদে আমাদের ম্যাজিক নিয়ে আলোচনা করা হয়েছে। বাকি যে তিনটে বেদ বললাম, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, সেখানে কী কী নিয়ে আলোচনা করা হয়েছে সেটাও বললাম। এগুলো কিন্তু তোমরা পরীক্ষার জন্য মনে রাখবে। পরের কোশ্চেন, দ্য অনলি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হুইচ ওয়াজ প্রিসাইডেড বাই মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী কংগ্রেসের একটা সেশনেই প্রেসিডেন্ট ছিলেন, এবং সেটা কোন সেশন? চারটা অপশন দেওয়া আছে, বেলগাম, ফাইজপুর, এলাহাবাদ এবং করাচি। এক্ষেত্রে অপশন হবে অপশন এ, বেলগাঁওয়ে মহাত্মা গান্ধী। এটা হচ্ছে একমাত্র আইএনসি সেশন যেখানে মহাত্মা গান্ধী প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন। এবার বাকি যে সেশনগুলো রয়েছে এবং ইন্ডিয়ান কংগ্রেসের সেশনগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমরা যারা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার সলভ করেছি বা দেখেছি, সেখানে দেখবো যে কোনো পরীক্ষা এমন হয়তো নেই পিএসসি একটা আইএনসি থেকে কোশ্চেন দেয়নি। এবং তোমার এই ফুডের পরীক্ষাতেও আশা করি 2 থেকে 3টা কোশ্চেন এই আইএনসি সেশনগুলো থেকেই পাবে। সুতরাং এগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই বাংলাদেশ ইন 3 সাইড? আবার সে ম্যাপ বেসড কোশ্চেন। যার ম্যাপ সম্পর্কে ভালো আইডিয়া আছে, ম্যাপ সম্পর্কে জানে, সেই বলতে পারবে যে কোন রাজ্যটা ভারতের যার 3 দিক দিয়ে কিন্তু বাংলাদেশ আছে। আমরা যদি ম্যাপটা ভালো করে দেখি, বাড়িতে তোমরা ম্যাপটা একবার দেখো উল্টিয়ে, সেখানে দেখতে পাবে যে ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যটা কিন্তু 3 দিক দিয়ে বাংলাদেশ আছে। ঠিক আছে, 3 দিক দিয়েই বাংলাদেশ আছে। সুতরাং ম্যাপ বেসড কোশ্চেনগুলো
মানে এটা মুখস্থ করে তুমি পারবে না। যদি তোমার ম্যাপ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে তখনই বুঝতে পারবে যে এই কোশ্চেনটার আনসার কী হবে, এবং এগুলো খুবই ইন্টারেস্টিং। এক্ষেত্রে আনসারটা কি? অপশান বি, ত্রিপুরা। একবারে সহজ কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়েছে কি জন্য? যাতে তোমরা এই টার্মগুলো, বাকি যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো সম্পর্কে জানতে পারো। দ্য টার্ম এলবিডাব্লিউ, এই এলবিডাব্লিউ কথাটা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা আমরা সকলেই জানি, আমরা ভারতে জন্মগ্রহণ করেছি, এমন কোনো ছেলে মেয়ে নেই যে এলবিডাব্লিউ কথাটা কোন খেলায় যুক্ত আছে সেটা বলতে পারবে না। আনসার হচ্ছে অপশান সি, ক্রিকেট। এবার তোমাদের যে জিকে বই রয়েছে সেখানে এলবিডাব্লিউ নয়, বাকি যে টার্মগুলো রয়েছে যেগুলো পরীক্ষাতে বিভিন্ন সময় দেয়, এমন না যে এলবিডাব্লিউটা দেবে না, এটাও দিতে পারে, কিন্তু বাকি যে কোশ্চেনগুলো রয়েছে বা টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো একটু ভালো করে এই কদিনের মধ্যে স্পিডে দেখে নাও, যাতে তোমার পরীক্ষাতে কাজে লাগে। নেক্সট কোশ্চেন, দ্য সেক্রেটারিয়েট বিল্ডিং অফ হুইচ স্টেট ইজ নোন অ্যাজ রাইটার্স বিল্ডিং? রাইটার্স বিল্ডিং একটা সেক্রেটারিয়েট বিল্ডিং যেটা কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা সকলেই জানি, আমাদের নিজেদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, পরীক্ষাতে এরকম সহজ কোশ্চেনও থাকবে, জটিল কোশ্চেনও থাকবে, তোমরা যেরকমভাবে প্রিপারেশন নেবে সেরকমভাবে তোমাদের সুবিধা হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেটাল ইজ নট অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেট? অর্থাৎ চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় না এই যে চারটা তোমার মেটাল দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটা? আয়রন, নিকেল, কোবাল্ট, অ্যালুমিনিয়াম। আনসার কি? আনসার হচ্ছে অপশান ডি, অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম কিন্তু ম্যাগনেটকে আকৃষ্ট করে না। ঠিক আছে, এটা সায়েন্সের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য থিওরি সুল ই কুল, সুল ই কুল ওয়াজ প্রমালগেটেড বাই? এই সুল ই কুল এই ধারণাটা কে দিয়েছিল? এটা মানে হচ্ছে ইউনিভার্সাল পিস, একটা কনসেপ্ট, এর নাম হচ্ছে, এটার মানে হচ্ছে ইউনিভার্সাল পিস। এই আইডিয়াটা কে দিয়েছিল? নিজামুদ্দিন আউলিয়া, আকবর, জৈনুল আবেদিন এবং শেখ নাসিরুদ্দিন চিরাগ। এটা খুবই একটা সহজ কোশ্চেন, যেটা ইতিহাস বই আমরা সকলেই পড়েছি যে এই থিওরিটা দিয়েছিল আকবর। ঠিক আছে, এরকম আরও অনেক অনেক থিওরি আছে, দিনী হিলাই আছে, বা বাকি যেগুলো মুঘল বা তোমার সুলতানি যুগে পড়ছে, এই এই থিওরিগুলো একটু ভালো করে এই কদিনের মধ্যে দেখে নাও। হোয়ার ডিড বুদ্ধ প্রিচ হিজ ফার্স্ট সারমন? বুদ্ধ তার প্রথম যে সারমন সেটা কোথায় দিয়েছিলেন? আনসার কি? কাশী আছে, সারনাথ আছে, কুশিনগর আছে, বুদ্ধগয়া। তো দিয়েছিল কোথায়? সারনাথে। অপশন বি। পরের কোশ্চেন আবার সে ম্যাপ বেসড কোশ্চেন। ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যগুলোতে গেছে? চারটা অপশন দেওয়া আছে, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মিজোরাম এবং অল অফ দ্য অ্যাবাব। আমরা যদি ম্যাপে দেখে থাকি তাহলে দেখব এই তিনটা রাজ্যের উপর দিয়েই কিন্তু আমাদের ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা পেরিয়ে গেছে। সেক্ষেত্রে আনসার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাব। এটা মনে রাখার একটাই উপায়, আমাদেরকে ম্যাপ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। ম্যাপ আমরা যদি বাড়িতে একবার করে দিনে দেখি তাহলে কিন্তু এই জিনিসগুলো আমরা আর ভুলবো না, কারণ ওই লাইন ধরে ধরে আমি একবার দেখলাম কি কি রাজ্য রয়েছে। ঠিক আছে, সুতরাং ম্যাপ পয়েন্টিং কিন্তু করতেই হবে আমাদের সকলকেই। পরের কোশ্চেনে আসি, দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মেরিডিয়ান ডাজ নট পাস থ্রু, অর্থাৎ 82°30' যেটা, সেটা কোন রাজ্য দিয়ে যায়নি? এখানে দেখো বলেছে ডাজ নট, এটা কিন্তু পরীক্ষার সময় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা হঠাৎ করে দেখলাম, কোশ্চেনটা ভালো করে পড়লাম না, না পড়ে প্রথমে আনসার পেয়ে গেলাম, সেটা টিক দিয়ে দিলাম, দেখবে পরে এসে ভুল। তুমি কি দিয়েছে তোমাকে? নট বলেছে, তুমি নটটা হয়তো খেয়ালই করোনি। সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা ভালো করে পড়া খুবই জরুরি। এক্ষেত্রে চারটা অপশন দেওয়া আছে, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। আমরা যদি দেখি যে এটা পাস করেছে, অন্ধ্রপ্রদেশেও গেছে, ছত্তিশগড়ে গেছে, উত্তরপ্রদেশেও গেছে, একমাত্র মহারাষ্ট্র দিকে এটা পাস হয়নি। এবং যেহেতু কোশ্চেন বলেছে ডাজ নট পাস, সেক্ষেত্রে আনসার হবে অপশন সি। পরীক্ষার সময় কিন্তু এই কোশ্চেনগুলো খুব ভালো করে এবং কেয়ারফুলি পড়তে হবে, কারণ আমরা বিভিন্ন সময় পরীক্ষার সময় দেখেছি যে আমি সবই জানি, কিন্তু তাড়াহুড়ো করতে যে এটা একবারে সহজ কোশ্চেন, আমি এই নোটটাকে কেয়ারই করলাম না, পেরিয়ে চলে গেলাম। ঠিক আছে, আর অপশন আমি প্রথমেই পেয়ে যাবো আনসার, সেক্ষেত্রে আমার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। দ্য স্টেটমেন্ট
দ্য সো কল্ড ফার্স্ট ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ নাইদার ফার্স্ট নর ন্যাশনাল, এটা একটু মনে রাখবে, নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ, যে আমরা এটা 1857 সালের সিপাহী বিদ্রোহের কথা বলছে, যে এই সিপাহী বিদ্রোহ এটা ভারতের ন্যাশনাল ওয়ারও থাকেনি ইন্ডিপেন্ডেন্সের। ঠিক আছে, এটা কে বলেছে এই কথাগুলো? এরকম আমরা বিভিন্ন রকমের উক্তি পাবো যেটা এই 1857 সম্পর্কে বিভিন্ন লোক বলেছেন, মহাপুরুষরা বলে গেছেন। তো সেক্ষেত্রে এটা বলেছে আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন এটা, যে এটা একটা ওয়ারই থাকেনি যেটাকে আমরা ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলতে পারি। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য বাকি যে কমেন্টগুলো রয়েছে কে কি বলেছে একটু দেখে নাও, পরীক্ষাতে আসতেই পারে। 44 নম্বর কোশ্চেন, দ্য ওজন লেয়ার লাইজ ইন, অর্থাৎ আমাদের যে অ্যাটমসফিয়ার রয়েছে সেখানে যদি দেখি যে পরপর লেয়ার 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 রয়েছে, তার মধ্যে ওজন লেয়ার যেটা, এটা কোন স্ফিয়ারে রয়েছে? এটা আনসার কি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা ওজন লেয়ার দেখতে পাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য গার্ডেন অফ লেকস? গার্ডেন অফ লেকস এটা কোন জায়গাকে বলা হয়? এটা অপশান ফিনল্যান্ড। এরকম তোমরা আরও অনেক পাবে যেটা কোন জায়গাকে কি বলা হয়। ঠিক আছে, এটা জিকে বই দেবে, প্রচুর লিস্ট দেওয়া আছে বড় বড়, জাস্ট কয়েকটা একটু পড়ে রাখো, যাতে তোমার কি তুমি যদি একবার পড়ে রাখো পরীক্ষার সময় তুমি অপশান দেখলে দেবে করতে পারছো, সুতরাং ওগুলো একটু দেখে নাও। কোন জায়গার কি নাম, কোন লেখকের কি ছদ্মনাম, এগুলো তো পরীক্ষাতে আসে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুকস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রাইজ অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট অফ ইন্ডিয়া? ভারতের ন্যাশনাল মুভমেন্টের উত্থান, এক্ষেত্রে কোন বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? চারটে অপশান আছে, গীতাঞ্জলি, আনন্দমঠ, সত্যার্থ প্রকাশ এবং গীতা রহস্য। আমরা সকলে জানি আনসার হচ্ছে আনন্দমঠ। কে লিখেছেন? ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন, দ্য অথার অফ হিন্দ স্বরাজ, একটা বই দেওয়া হয়েছে, এই বইটার লেখককে? আনসার হবে অপশান ডি, মহাত্মা গান্ধী। ঠিক আছে, এরকম আরও অনেকগুলো বই আছে, তোমরা যারা ইতিহাস পড়ছো ইতিহাস বই দেবে লাস্টের দিকে একটা লিস্টও দেওয়া থাকে, সেই লিস্ট থেকে কয়েকটা বইয়ের নাম ইম্পর্টেন্ট আছে, যেগুলো দেখে প্রিপারেশনটা একটু মানে তোমাদের রিভিশনটা করতে সুবিধা হবে। ইউআরএল, আমরা সকলেই জানি ইউআরএল, আমরা এখন কম্পিউটার যুগ, মানে বিভিন্ন রকমের ইউআরএল টাইপ করি। ইউআরএল এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, অপশান সি। ঠিক আছে, তো এরকম শর্ট ফর্ম আমি আগে একটা দেখালাম, সোনারের কি হবে, রেডার কি, আরও বিভিন্ন রকমের শর্ট ফর্ম, এইচটিটিপি। ঠিক আছে, এরকম অনেক শর্ট ফর্ম আছে যেগুলো কিন্তু পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের এগুলো জেনে রাখতে হবে, তো সেগুলো একটু খেয়াল রাখবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অথার অফ গুলামগিরি? গুলামগিরি খুবই একটা ইম্পর্ট্যান্ট বই, এই বইটার লেখক কে? এই বইটার লেখক হচ্ছে অপশন বি, জ্যোতিবা ফুলে। গুলামগিরি লিখেছিলেন। এটা ডব্লিউএসএস প্রিলিমিনারি পরীক্ষায় 3 থেকে 4 বার এই কোশ্চেনটা এসেছে, সুতরাং এটা একটু তোমরা খেয়াল রাখবে। এবং পরীক্ষায় যেহেতু একবার 2-3 বার ডব্লিউএসএস পরীক্ষায় দিয়েছে, সুতরাং একই যেহেতু বোর্ড পরীক্ষা নিচ্ছে তারা কিন্তু এটা দিতেই পারে। এবং লাস্ট কোশ্চেন আজকে, দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইজ ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই দ্য? ওয়েলফেয়ার স্টেট এই ধারণাটা কনস্টিটিউশনের কোন পার্টে আছে? অপশন এ, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে বলা হয়েছে। তো এই ছিল আমাদের টোটাল আজ 50টা কোশ্চেন। এর পরবর্তীকালে আমাদের বাকি পার্টটা অর্থাৎ ম্যাথামেটিক্সের যে পার্ট, সেখানেও 50টা কোশ্চেন থাকবে, যেটা আমরা আলোচনা করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই। তো আমাদের আপডেটগুলো ডিটেলসে পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের অ্যাপ খুব তাড়াতাড়ি ই ক্লাসরুম নামে লঞ্চ হতে চলেছে, সেদিকে তোমরা খেয়াল রাখো। তাহলে আমাদের যে পরবর্তী কোর্সগুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা নিজেদের এনরিচমেন্ট ওখানে করতে পারো। থ্যাংক ইউ।